নমস্কার, স্বাগতম 2020-2021 শিক্ষাবর্ষের আমার সেই সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ। কেমন আছো তোমরা? নিশ্চয়ই ভালো থাকবে, সুন্দর থাকবে, সুস্থ থাকবে, স্বাস্থ্যবিধি মেনে চলবে, এই আশা তোমাদের উপর। লজিক আমরা কি বলছিলাম মনে আছে? ভাষায় প্রকাশিত চিন্তা সম্পর্কীয় বিজ্ঞান। ভাষায় প্রকাশিত, ভাষা কোনটি? এই যে আমি কথা বললাম, তোমরা শুনলে সেটি ভাষা। তাহলে আমাদের কথায় বার্তায় চাল চলনে সব জায়গায় একটু সংযত হতে হবে না? লজিক কি বলে? লজিক বলে মানুষের চরিত্র হবে ধীর, সচেতন, সুন্দর, সমাজ হবে, মন হবে সৃষ্টিশীল। কে করবে এই সমাজকে সৃষ্টিশীল? মানুষ না? মানুষ তো আমরাই। একটি ঘাট পার হয়ে আসলাম না আমরা, এখানে মেট্রিক পাস করে কলেজে আসলাম না? তাহলে আমাদেরকে চিন্তা করতে হবে সুন্দরভাবে, সুস্থভাবে, এবং এই সমাজকেও সৃজনশীল পদ্ধতিতে, সৃজনশীলভাবে সুন্দর করে নিতে হবে। ধীরে ধীরে, ধীর পদক্ষেপে লেখাপড়া করতে হয়, ধীরে ধীরে, আস্তে আস্তে করে, স্টেপ বাই স্টেপ উপরের দিকে উঠে যেতে হয়। আমি কল্যাণী ঘোষ, সহকারী অধ্যাপক দর্শন। যখন দেখবা আমার ক্লাসের উপরে এরকম লেখা আছে এবং যুক্তিবিদ্যা প্রথম পত্র লেখা আছে, সেই ক্লাসগুলো সবগুলো দেখবা তোমরা। তোমাদের জন্য আলাদা করে কোনো ক্লাস আমি দিব না। আমি যে ক্লাসগুলি দিই নাই সেগুলি দিয়ে যাচ্ছি। আজকে তোমাদেরকে আমি পড়াবো যুক্তিবিদ্যা প্রথম পত্র, একাদশ শ্রেণী। যুক্তিবিদ্যা প্রথম পত্র, একাদশ শ্রেণী, অধ্যায় 7। অধ্যায় 7-এর উপর আর কোনো ক্লাস দেওয়া হয় নাই, আজকে প্রথম ক্লাস। অধ্যায় 7-এর উপর আজকে প্রথম ক্লাস, ঠিক আছে? এরপর ধারাবাহিক সব দিয়ে যাবো। আচ্ছা, তুই লিখে দে। অন্যান্য অধ্যায়গুলো যেগুলো আমি দিয়েছি, একটা দুটা ক্লাস হতে সেখানে বাকি আছে, সেগুলো আস্তে আস্তে করে দিব। তবে অধ্যায় 7-এর মধ্যে আজকে প্রথম ক্লাস। এরপর থেকে আস্তে আস্তে করে সবগুলো ক্লাস দিয়ে যাব। আজকে কি পড়াবো আমরা? আমাদের অধ্যায়টার নাম কি? আরোহ অনুমান ও আরোহ অনুমানের ভিত্তি। আরোহ অনুমান ও আরোহ অনুমানের ভিত্তি। তাহলে প্রথমে আমরা ভিত্তি পরে পড়াবো, আজকে পড়াবো আরোহ অনুমান। আরোহ অনুমান। আরোহ অনুমান কি? কতিপয় বিশেষ বিশেষ দৃষ্টান্তের উপর ভিত্তি করে যখন একটি সার্বিক সিদ্ধান্ত গ্রহণ করা হয় তাকে আরোহ অনুমান বলে। কতিপয় বিশেষ বিশেষ দৃষ্টান্তের উপর ভিত্তি করে যখন একটি সার্বিক সিদ্ধান্ত গ্রহণ করা হয় তাকে আরোহ অনুমান বলে। যেমন গামা হয় মরণশীল, কমা হয় মরণশীল, শ্যামা হয় মরণশীল, therefore সকল মানুষ হয় মরণশীল। এগুলি বিশেষ বিশেষ, ঠিক আছে? যখন একটি মানুষ, কতিপয় মানুষ, কিছু কিছু মানুষ, কোনো কোনো মানুষ, এরকম যখন সেন্টেন্স শুরু হয়, কিছু কিছু মানুষ হয় দার্শনিক, কতিপয় মানুষ হয় ভালো, কোনো কোনো মানুষ হয় জ্ঞানী, এরকম যখন কোনো সেন্টেন্স শুরু হয়, রমা হয় মরণশীল, কমা হয় ভালো, শ্যামা হয় ছাত্রী, একজন মানুষ, রমা কমা শ্যামা, এরা একজন একজন করে মানুষ, এগুলোকে বলা হয় বিশেষ বাক্য। সকল মানুষ হয় মরণশীল, সকল গরু হয় চতুষ্পদ, সকল ফুল হয় সুন্দর, সকল জীব, এরকম যখন সেন্টেন্স শুরু হয় সকল দিয়ে, কোনো মানুষ নয় অমর, কোনো মানুষ নয় মরণশীল, কোনো মানুষ, কোনো বা সকল দিয়ে যখন কোনো সেন্টেন্স শুরু হয় তাকে বলা হয় সার্বিক। আর একজন মানুষ বা কতিপয় মানুষ বা কতিপয় ফুল পাখি নিয়ে যখন কোনো সেন্টেন্স শুরু হয় তাকে বলা হয় বিশেষ। আরোহ কাকে বলে? কতিপয় বিশেষ বিশেষ দৃষ্টান্তের উপর নির্ভর করে বা ভিত্তি করে যখন একটি সার্বিক সিদ্ধান্ত গ্রহণ করা হয় তাকে আরোহ অনুমান বলে। যেমন রমা হয় মরণশীল,
মরণশীল, কমা হয় মরণশীল, শ্যামা হয় মরণশীল, দেয়ারপর সকল মানুষ হয় মরণশীল। এগুলি বিশেষ বিশেষ বাক্য। রমা, কমা, শ্যামা এগুলি বিশেষ বিশেষ, একদিন একজন মাত্র মানুষ। রমা একজন, কমা একজন, শ্যামা একজন, সেলিম একজন, রহিম একজন, করিম একজন, এগুলি একজন একজন মানুষ। তাহলে আমি বিশেষ বিশেষ দৃষ্টান্তগুলো দেখলাম এখানে, এগুলো দৃষ্টান্ত। রমা মারা গেছে দেখলাম, কমা মারা গেছে দেখলাম, শ্যামা মারা গেছে দেখলাম। আমি সিদ্ধান্ত গ্রহণ করলাম যেহেতু মানুষ মারা যাচ্ছে, সকল মানুষ হয়, সকল মানুষ একদিন না একদিন মারা যাবে, আমি একদিন মারা যাব। তাহলে আমি সিদ্ধান্তটা করতে কি করলাম? কয়েকজন কিছু কিছু মানুষের মৃত্যু দেখে আমি একটি সার্বিক সিদ্ধান্ত গ্রহণ করলাম, সকল মানুষ হয় মরণশীল। বিশেষ বিশেষ দৃষ্টান্তের উপর ভিত্তি করে যখন একটি সার্বিক সিদ্ধান্ত গ্রহণ করা হয় তাকে বলা হয় আরোহণ। বইয়ের দিকে ঝুঁকবে না। আমি বারবার করে একটা কথা বলি, বইয়ের দিকে ঝুঁকবে না, বই শুধু দেখবে। আমি আমার যে ক্লাসগুলো দিচ্ছি সবগুলো ক্লাস নোট করে ফেলবে, একটি সহজ ভাষায় পড়া। এটা হুবহু বই পড়াই না, আমি কোনো সময় হুবহু বই পড়াই না, সহজ ভাষায় পড়াই। বইয়ের পড়াটাকে নিজের মধ্যে এনে সহজ করে ফেলি এবং সেই ভাষায় পড়াই। তাহলে আমি এখন কি পড়াবো? আমি আরো কাকে বলে পেয়ে গেলাম না আমরা? এবার পড়াবো আরোহের বৈশিষ্ট্য। আরোহের বৈশিষ্ট্য, ঠিক আছে? আরোহের বৈশিষ্ট্য তোমাদের প্রশ্নে আসবে গ অথবা ঘতে। গ অথবা ঘতে। ঘতে আসলে 4 নম্বরের আনসার, আর গতে আসলে 3 নম্বরের আনসার। 3 নম্বর, আর ঘতে গেলে 4 নম্বর, ঠিক আছে? তাহলে 4 নম্বরের জন্য আমি কতটুকু লিখবো? আমি এখানে কি 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 লিখতাম দেখো। আরোহণ মানে সিদ্ধান্ত সংশ্লেষ যুক্তিবাক্যে হয়। 2 নম্বর, আরোহণ মানে সিদ্ধান্ত সার্বিক যুক্তিবাক্য হয়। আরোহ অনুমান বাস্তব ঘটনা নিরীক্ষণ নির্ভর। আরোহ অনুমান প্রকৃতি নিয়মানুবর্তিত নীতির উপর নির্ভর করে। আরোহ অনুমান কার্যকারণ নীতির উপর নীতির ভিত্তিতে প্রতিষ্ঠিত হয়। আরোহ অনুমানে আরোহমূলক উল্লঙ্ঘন বর্তমান থাকে। আরোহ অনুমানের সিদ্ধান্ত আশ্রয়বাক্য থেকে বেশি ব্যাপক। আরোহ অনুমানে জ্ঞাত সত্য থেকে অজ্ঞাত সত্যে গমন করা যায়। আমি আরোহ অনুমান বারবার করে লিখে নেই আর কি, কিন্তু সবগুলো হচ্ছে আরোহ অনুমানে। তাহলে আমি কয়টা দিলাম? 8টা না? 8টা থেকে প্রকৃতি নিয়মানুবর্তিত নীতি, কার্যকারণ নিয়ম, আরোহমূলক উল্লঙ্ঘন, এই 3টি অবশ্যই লিখতে হবে। প্রকৃতি নিয়মানুবর্তিত নীতি, কার্যকারণ নীতি, আরোহমূলক উল্লঙ্ঘন, এই 3টি সেন্টেন্স আমি যেভাবে লিখছি, প্রকৃতি নিয়মানুবর্তিত আরোহ অনুমান প্রকৃতি নিয়মানুবর্তিত নীতির উপর নির্ভরশীল। আরোহ অনুমান কার্যকারণ নীতির ভিত্তিতে গঠিত হয়, বা আরোহ অনুমানে আরোহমূলক উল্লঙ্ঘন বর্তমান থাকে। তোমরা 8টা পড়বা, যদি মনে না থাকে 8টা থেকে 5টা লিখটা, 6টা লিখটা, 7টা লিখলা, কিন্তু এই 3টি লিখতে হবে। এই 3টি একদম মাস্ট লিখতে হবে। প্রকৃতি নিয়মানুবর্তিত নীতি, কার্যকারণ নিয়ম, আরোহমূলক উল্লঙ্ঘন, ঠিক আছে? তাহলে এখানে দেখো প্রতিমা আসে কোনটা দেখি আমরা। আরোহের বৈশিষ্ট্যের মধ্যে আরোহ অনুমানের সিদ্ধান্ত সংশ্লেষক যুক্তিবাক্যে হয়। সংশ্লেষক যুক্তিবাক্যে হয়। সংশ্লেষক কি? একটি যুক্তিবাক্যে একটি সেন্টেন্স এখানে দেখো, রমা হয় মরণশীল। রমা উদ্দেশ্য হয় সংযোজক, মরণশীল বিধেয়। তৃতীয় পদকে বিশ্লেষণ করলে উদ্দেশ্য সম্পর্কে যখন নতুন কোনো তথ্য পাওয়া যায় তাকে সংশ্লেষক যুক্তিবাক্য বলে। দ্বিতীয় পদকে বিশ্লেষণ করলে উদ্দেশ্য সম্পর্কে যখন নতুন কোনো তথ্য পাওয়া যায় তাকে সংশ্লেষক যুক্তিবাক্য বলে। মেয়েটি ভালো গান করে, ছেলেটি ভালো ফুটবল খেলে। দ্বিতীয় ফুটবল ছেলেটির উদ্দেশ্য, তাহলে ভালো ফুটবল খেলে। তাহলে ভিডিওকে যখন আমি বিশ্লেষণ করবো তখন তার সম্পর্কে একটি গুণের পরিচয় পেলাম না? আমি সেট সম্পর্কে, মেয়েটি সম্পর্কে একটি গুণের পরিচয় পাওয়া গেল না? এই ধরনের যখন আমরা কোনো গুণের পরিচয় পাবো তাকে বলা হবে সংশ্লেষক যুক্তি বাক্য। তাহলে আরোহ অনুমানের সিদ্ধান্ত সংশ্লেষক যুক্তি বাক্যে হয়।
আরোহ অনুমান সার্বিক যুক্তি বাক্য হয়। আরোহ অনুমানের সিদ্ধান্ত হয়, সিদ্ধান্তটি হয় সার্বিক যুক্তি বাক্য। দেখো আরোহণের উদাহরণ আমরা দিলাম না এখানে। আরোহ অনুমানের সিদ্ধান্ত কি হয়? সার্বিক যুক্তি বাক্যে হয়। এই সিদ্ধান্ত দেওয়ার পর দিয়ে যেটি শুরু হবে সেটাকে বলা হবে সিদ্ধান্ত। এগুলিকে বলা হয় আশ্রয় বাক্য, এটাকে বলা হয় সিদ্ধান্ত। কেমন? এটা বলা হয় সিদ্ধান্ত, এগুলোকে বলা হয় আশ্রয় বাক্য। কেমন? আশ্রয় বাক্য, আশ্রয় বাক্য। তোমার আশ্রয় লিখতেছি না, এখানে জায়গা নাই। আশ্রয় বাক্য, আশ্রয় বাক্য, এটাকে বলা হয় সিদ্ধান্ত। সর্বশেষ যেটি আছে সেন্টেন্স আছে সেটাকে বলা হয় সিদ্ধান্ত। তাহলে আমরা আমাদের দ্বিতীয় নিয়মে কি বলছি? আমরা এখানে কিন্তু এই উদাহরণটা মনে রাখতে পারবো। আমরা এই আরোহ অনুমান কাহাকে বলে এবং আরোহ অনুমানের বৈশিষ্ট্য লেখার জন্য রমা হয় মরণশীল, কমা হয় মরণশীল, শ্যামা হয় মরণশীল, অতএব সকল মানুষ হয় মরণশীল। এই উদাহরণটা আমরা মনে রাখলে পুরাটা লিখে ফেলতে পারবো। এগুলো হচ্ছে বিশেষ বিশেষ কতিপয় বিশেষ বিশেষ দৃষ্টান্তের উপর নির্ভর করে একটি সার্বিক যুক্তিবাক্য স্থাপন করা হয়, তাকে বলা হয় আরোহ অনুমান। বৈশিষ্ট্য কি? আরোহ অনুমানের সিদ্ধান্তে বা আরোহ অনুমানের সিদ্ধান্ত সংসার সব যুক্তিবাক্যে হয়। সকল মানুষ হয় মরণশীল। এখানে মরণশীল কি যখন আমরা বিশ্লেষণ করবো, সকল মানুষ সম্পর্কে একটি তথ্য, একটি সত্য আমরা পেয়ে যাব। চিরন্তন একটি সত্য আমরা পেয়ে যাই, সকল মানুষ আমরা একদিন মারা যাব। এটি সংসার যুক্তিবাক্য। আরোহ অনুমানের সিদ্ধান্ত, এটি সিদ্ধান্ত সার্বিক যুক্তিবাক্যে হয়। সার্বিক বাক্য, সকল মানুষের মননশীল সার্বিক বাক্য। 3 নম্বরে কি বললাম? যে বাস্তব ঘটনা নিরীক্ষণ। বাস্তব নিরীক্ষণ হচ্ছে দেখা, পরীক্ষণ হাতে কলমে কাজ করা। নিরীক্ষণ হচ্ছে দেখা। আমি লিখলাম একটি পরীক্ষণ, আমি একটু দেখে দেখে পড়াচ্ছি, সেটি নিরীক্ষণ। তাহলে এটি বাস্তব নিরীক্ষণের উপর নির্ভর করে। আরোহ অনুমানের সিদ্ধান্তগুলি বাস্তব এই প্রকৃতির মধ্যে থাকতে হবে, মানুষগুলো এই প্রকৃতির মধ্যে থাকতে হবে এবং তারা মারা যাচ্ছে আমি দেখতে পাচ্ছি, এই জন্য আমি সিদ্ধান্ত গ্রহণ করলাম যে সকল মানুষই মরণশীল। তাহলে আরোহ অনুমানের সিদ্ধান্তগুলি বা দৃষ্টান্তগুলি বা ঘটনাগুলি বাস্তব নিরীক্ষণ নির্ভর, এটা বাস্তবে থাকতে হয়। 4 নম্বর কি? প্রকৃতি নিয়মানুবর্তিতার উপর নির্ভর করে। আরোহ অনুমানের সকল সিদ্ধান্ত প্রকৃতি নিয়মানুবর্তিতার নীতির উপর নির্ভর করে। প্রকৃতি নিয়মানুবর্তিতার নীতি কি? প্রকৃতি হচ্ছে চন্দ্র সূর্য পাহাড় পর্বত নদী নালা নিয়ে যেই প্রকৃতিটা আছে তাকে বলা হয় প্রকৃতি। প্রকৃতির একটা নিজস্ব নিয়ম আছে, নিজস্ব নীতি আছে। প্রকৃতি সবসময় নিজস্ব নিয়মে পরিচালিত হয়। প্রকৃতি কারোই খেয়াল খুশির উপর নির্ভর করে চলে না, সে তার নিজস্ব নিয়মের উপর নির্ভর করে চলে। আগুনে আজকে হাত দিলে হাত পড়বে, কালকে দিলেও পড়বে, পরশু দিলেও পড়বে। আজকে পানির তেষ্টা নিবারণ করলো, কালকেও করবে, পরশুও করবে, অতীতও করেছে। এই নিয়মের কোনো পরিবর্তন হবে না। তাহলে আরোহ অনুমান প্রকৃতির উপর নির্ভরশীল। রমা কমা শ্যামা এগুলি প্রকৃতির উপর নির্ভরশীল। তারপর আমরা দেখতে পাচ্ছি আরোহ অনুমান কার্যকারণ নীতির উপর ভিত্তি করে গঠিত হয়। কার্যকারণ নিয়ম হচ্ছে, কারণ হলো কার্যের সাক্ষাৎ সত্যহীন অপরিবর্তনীয় পূর্ববর্তী ঘটনা। সাক্ষাৎ এই মুহূর্তে আমার কাছে থাকতে হবে, সত্যহীন কোনো সত্যের উল্লেখ থাকতে পারবে না, অপরিবর্তনীয় কোনো পরিবর্তন হতে পারবে না, পূর্ববর্তী এই মুহূর্তে সে আমার কাছে থাকতে হবে ঘটনা, মানে এই কাজটি করা। পরীক্ষার হলে গেলাম, আমার কাছে কলম নেই। স্যার যখন জিজ্ঞেস করলো তোমার কলম কই, তো স্যার আমার তো 1-2জন কলম আছে সব বাড়িতে, তাহলে আমি পরীক্ষা কি দিয়ে দিব? তাহলে ওই বাড়ির কলম এই কার্যের কারণ হতে পারে না। এই কার্যের কারণ হচ্ছে এই মুহূর্তে কলমটা আমার কাছে থাকতে হবে। ঠিক আছে? তাহলে আরোহ অনুমান কার্যকারণ নিয়মের উপর নির্ভর করে প্রতিষ্ঠিত হয়। কারণ ছাড়া কোনো কার্য সংগঠিত হয় না। প্রতিটি কাজের পেছনে একটি কারণ থাকে। তারপর দেখো আরোহ অনুমানে আরোহমূলক উল্লম্বন বর্তমান থাকে। উল্লম্বন কথাটা অর্থ হচ্ছে লাফ দেয়া। ধরো আমি হাঁটে যাচ্ছি, এই জায়গায় অনেকগুলো পানি,
আমি পানি দিয়ে হেঁটে যাবো না আমি একটু লাফ দিয়ে পার হয়ে যাবো। আমি জোরে একটা লাফ দিলাম, তাহলে কী হলো, আমি এখান থেকে জোরে লাফ দিলাম, ওইখানে পড়লাম, মাঝখানে কতগুলো জায়গা খালি না, খালি পড়ে আছেন। আমি যে হেঁটে হেঁটে গেলে সবগুলো স্টেপ বাই স্টেপ দিয়ে যেতাম। যেহেতু আমি লাফ দিলাম জোরে, তাহলে মাঝখানে অনেকগুলো পথ খালি, অনেকগুলো জায়গা খালি। এটাকে বলা হয় উল্লম্বন বা লাফ দেয়া। আমি এখানে কী করলাম দেখো, রমা কমা শ্যামা, কোটি কোটি মানুষের মধ্যে আমি 3 জন মাত্র মানুষের মৃত্যু পর্যবেক্ষণ করে সিদ্ধান্ত গ্রহণ করে ফেললাম যে সকল মানুষ হয় মরণশীল। এখানে এই 3 জন এবং সকল মানুষ হয় মরণশীলের মাঝখানে বিরাট ব্যবধান না, অসংখ্য মানুষ হয়ে গেছে না, হাজার হাজার মানুষ হয়ে গেছে না। যেমন এই 3 জন মানুষ সকল মানুষের মরণশীল, মাঝখানে তো হাজার হাজার মানুষ, অসংখ্য মানুষ হয়ে গেছে। আমি কি অসংখ্য মানুষের মৃত্যু পর্যবেক্ষণ করতে পারবো না? আমারও একদিন মৃত্যু হয়ে যাবে, ওই মৃত্যু পর্যবেক্ষণ করতে করতে আমারই মৃত্যু সমান হয়ে যাবে, আমার পরবর্তী অনেক প্রজন্ম থেকে যাবে। তাই সকলের মৃত্যু দেখে আমি সিদ্ধান্ত গ্রহণ করতে পারবো না, আমাকে কিছু কিছু দৃষ্টান্তের উপর ভিত্তি করে, বিশেষ দৃষ্টান্তের উপর ভিত্তি করে একটি সার্বিক সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। এটাকে বলা উল্লম্বন, আরম্ভমূলক উল্লম্বন। আমি কিছু কিছু মানুষের মৃত্যু দেখে একটি সার্বিক সিদ্ধান্ত গ্রহণ করে ফেলেছি। সিদ্ধান্ত আশ্রবাক্য থেকে বেশি ব্যাপক, আরোহণ মনের সিদ্ধান্ত আশ্রবাক্য থেকে ব্যাপক। একটু আগে বলেছিলাম আরোহণ মনের সিদ্ধান্ত সার্বিক, আবার বললাম আরোহণ মনের সিদ্ধান্ত আশ্রবাক্য থেকে বেশি ব্যাপক। ঠিক আছে, তারপর দেখো আরোহ অনুমানে জ্ঞাত সত্য থেকে অজ্ঞাত সত্যে গমন করা যায়। আরোহ অনুমানে জ্ঞাত সত্য থেকে অজ্ঞাত সত্যে গমন করা যায়। জ্ঞাত মানে জানা, অজ্ঞাত মানে অজানা। জ্ঞাত কথাটা অর্থ হচ্ছে আমি যা জানি, অজ্ঞাত কথাটা অর্থ হচ্ছে আমি যা জানি না। ডায়রিয়া হলো কারো, গিয়ে বলবো না একটু ওসলাইন দাও, ডায়রিয়া হলে একটু ওসলাইন খেতে হয়। কারো অসম্ভব জ্বর, ওর মাথাটা একটু একটু পানি দিয়ে ধুয়ে দাও, ওর কপালে একটু জল পড়তে দাও, তাহলে ওর জ্বরটা কমে যাবে। এগুলি জানার বিষয়। কেউ কোনো ছেলে বা মেয়ে পানিতে পড়ে গেল, তাকে তুলে আমরা কী করি, পেট থেকে চাপ দিয়ে পানিটা বের করার চেষ্টা করি। এগুলি জানার বিষয়। জানার বিষয় সম্পর্কে যখন আমরা অজ্ঞাত বা অজানা বিষয় সম্পর্কে পারি জমাই, তাকে বলা হয় জ্ঞাত সত্য থেকে অজ্ঞাত সত্যে গমন। এখানে দেখো জানা কি, আমি কী কী দেখেছি, রমাকে মতো দেখেছি, কমাকে মতো দেখেছি, শ্যামাকে মতো দেখেছি। আমি এই জীবনে মাত্র 3 জন মানুষকে মতো দেখেছি, দেখেই আমি সিদ্ধান্ত গ্রহণ করলাম যে সকল মানুষ হয় মরণশীল। যেহেতু এরা মানুষ, এরা মারা যাচ্ছে, আমরা মানুষ, আমরাও স্টেপ বাই স্টেপ মারা যাব, অতএব সকল মানুষ হয় মরণশীল। এখানে আমি কি করলাম, সামান্য জ্ঞাত, সামান্য জিনিস আমি জানি, তার উপর ভিত্তি করে আমাকে একটি সার্বিক সিদ্ধান্ত গ্রহণ করতে হয়েছে। ঠিক আছে, তাহলে এই একটি উদাহরণ থেকে তুমি লিখতে পারবা পুরাটা বৈশিষ্ট্য। বৈশিষ্ট্য লেখার সময় আমি যেভাবে লিখে দিয়েছি এখানে, আরোহণ মানে সিদ্ধান্ত সংশ্লিষ্ট যুক্তি বাক্যে হয়, আরোহণ মানে সিদ্ধান্ত সার্বিক যুক্তি বাক্যে হয়, আরোহণ মানে সিদ্ধান্ত বাস্তব ঘটনা নিরীক্ষণ নির্ভর, আরোহণ মানে সিদ্ধান্ত প্রকৃতি নিম্নলিখিত নীতির উপর প্রতিষ্ঠিত, আরোহণ মানে সিদ্ধান্ত কার্যকর নীতির ভিত্তিতে গঠিত হয়, আরোহণ মানে আরোহমূলক উল্লম্বন বর্তমান থাকে, আরোহণ মানে সিদ্ধান্তে আশ্রবাক্য থেকে বেশি ব্যাপক, আরোহণ মানে জ্ঞাত সত্য থেকে অজ্ঞাত সত্যে গমন করা যায়। এই 8টি ধারাবাহিকভাবে লিখে দিলে হয়ে যাবে, কারণ এটি 4 নম্বরের আনসার। এখানে অত ব্যাখ্যায় বিশ্লেষণের প্রয়োজন নাই, আমি তোমরা বোঝার জন্য অত ব্যাখ্যা দিলাম, জিনিসটা বোঝার জন্য। যেহেতু এটা নাম্বারটা 4 নাম্বার, ঘতে দিলে 3 আর ঘতে দিলে 4, তাহলে যদি বৈশিষ্ট্য লিখতে বলে তোমরা এই 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 লাইনগুলো লিখে ফেলবা, এই সেন্টেন্সগুলো লিখ, যেভাবে লিখছে আমি 1 2 3 4 5 6 7 8 এভাবে লিখে ফেলবা। অবশ্যই এই 3টা লিখবা, প্রকৃতি নিম্নলিখিত নীতি কার্যকর নিয়ম আরোহমূলক উল্লম্বন, অবশ্যই এই 3টি লিখবা। ঠিক আছে, তাহলে এখানে কি মনে রাখবা, শুধুমাত্র এই উদাহরণটা। আরোহণ মানে সিদ্ধান্ত সার্বিক হয়, আরোহণ মানে 1 নাম্বার চলে গেছে, আরোহণ মানে সিদ্ধান্ত আসলে থেকে বেশি ব্যাপক হয়, আরোহণ মানে আরোহমূলক উল্লম্বন বর্তমান থাকে, কারণ আমি 3 জন মানুষের মৃত্যু দেখে সকল মানুষের মরণশীল সিদ্ধান্ত গ্রহণ করে ফেলেছি।
আরোহণ মানে জ্ঞাতসত্ত্ব থেকে অজ্ঞাতসত্ত্বে গমন করা যায়। জ্ঞাতসত্ত্ব হচ্ছে জীবের মানুষের মৃত্যু হচ্ছে জ্ঞাতসত্ত্ব আমি জানি। আর সকল মানুষের মহাশেষ আমি জানি না, ওরা মরবে কখন মরবে কোন দিন মরবে জানি না, কিন্তু আমি সিদ্ধান্ত গ্রহণ করে ফেলেছি। আরোহণ অনুমান প্রকৃতির উপরে, এগুলো সব প্রকৃতির মধ্যে আছে। রমা কমা সেমা মানুষ আমি সহ সবাই প্রকৃতির মধ্যে, তুমি সহ আমরা সবাই প্রকৃতির মধ্যে আছি। এটি প্রকৃতির উপর নির্ভর করে, কোনো কাজ কারণ ছাড়া হয় না। আরোহণ অনুমান কার্যকারণ নির্মাণের উপর নির্ভর করে। আরোহণ মানে আগমন করলেও আমার বর্তমান থাকে, বললেও আমার লাভ যায়, বর্তমান থাকে। এখানে আমি কিছু মানুষের মৃত্যু দেখে একটি সার্বিক সিদ্ধান্ত গ্রহণ করলাম যে সকল মানুষই মরণশীল। এই কিছু মানুষ এবং সার্বিক মানুষের মাঝখানে অনেক অসংখ্য মানুষ হয়ে গেছে। তাহলে এটি আরোহমূলক উল্লম্বন বর্তমান থাকে। তাহলে এই উদাহরণ থেকে শুধুমাত্র একটা উদাহরণ মনে রাখবা, এখান থেকে বৈশিষ্ট্য এবং তাহাকে বলে লিখে ফেলবা। কতিপয় বিশেষ দৃষ্টান্তের উপর ভিত্তি করে একটি সার্বিক সংশ্লেষক যুক্তিবাক্য স্থাপন করাকে বলা হয় আরোহণ অনুমান। ঠিক আছে? তাহলে আমাদের আজকের ক্লাস আরোহণ অনুমান। এরপরে অধ্যায় 7 আমরা আরোহণ অনুমান তারপরে বৈশিষ্ট্য পড়ালাম। আরোহণ অনুমানের ভিত্তি পড়াবো। ভিত্তি 2 প্রকার, পরীক্ষণ নিরীক্ষণ। তারপরে এর প্রকারভেদগুলো আস্তে আস্তে করে স্টেপ বাই স্টেপ পড়া যাবে। তোমরা সবগুলো ক্লাস দেখবা, ফলো করবা। তোমরা অনলাইনে থাকো, আমি দেখি, অনেককেই দেখি আমি অনলাইনে। শুধু অযথা সময় নষ্ট না করে লেখাপড়ার প্রতি সময় নষ্ট করো। সময় কারোর জন্য কখনো অপেক্ষা করে না। এক মুহূর্তে, এক সেকেন্ডে একটির বেশি কথা বলা যায় না। আমি একটি কথা বলার সাথে সাথে সেই সময়টা অতিবাহিত হয়ে গেছে। আমি আরেকটা কথা বলছি আরেকটা সময়ে, নতুন একটা সময়ে। সেজন্য কখনো কোনো দিন কোনো সময়ের অপচয় করবে না। নিজেকে ধীরে ধীরে গঠন করো, নিজের উন্নতি সাধন করো। ধন্যবাদ সবাইকে।